অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর স্কুল ড্রেস পরা খুনি। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানানো অভিযানে যবনিকা পতন হল মোহাম্মদপুরের সেই রোমহর্ষক ঘটনার। মা ও মেয়েকে নিজের হাতে শেষ করে দিয়ে ঠান্ডা মাথায় বোরকা পাল্টে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে যে নারী পালিয়েছিল, ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিশে যাবে জনতার ভিড়ে। তার সেই স্বপ্ন পূরণ হল না। শুধু ঝালকাঠি থেকে স্যাটেলাইট প্রযুক্তি আরও অত্যাধুনিক ট্র্যাকিংয়ের ফাঁদে পা দিয়ে এখন সে পুলিশের হাতের মুঠোয়। শুধু সে একা নয়, আর এই মাস্টার প্ল্যানের পিছনের মূল হোতা তার স্বামী রাব্বিও এখন জেলে। কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট? কিভাবে গ্রামের নিভৃত কোণ থেকে এই কুখ্যাত দম্পতিকে খুঁজে বের করল পুলিশ? আর রিমান্ডে কি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে তাদের মুখ থেকে? চলুন আজকের ভিডিওতে উন্মোচন করি সেই রোমহর্ষক গ্রেফতার অভিযান এবং নির্মম হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য। গল্পটা সিনেমার মতো মনে হলেও এটি আমাদের ঢাকার বাস্তব চিত্র। মোহাম্মদপুর শাহজাহান রোডে ঘটে যাওয়া মা ও মেয়ে কাণ্ডটি পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু সবচাইতে বড় স্বস্তির খবর হল প্রধান আসামি গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বি এখন পুলিশ কাস্টাডিতে। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর আয়েশা অত্যন্ত দ্রুততার সাথে ঢাকা ত্যাগ করে। সে ভেবেছিল প্রত্যন্ত অঞ্চল ঝালকাঠিতে গিয়ে গা ঢাকা দিলে হয়তো কেউ তাকে খুঁজে পাবে না। কিন্তু সে জানত না বর্তমান প্রযুক্তি আর গোয়েন্দা নজরদারি এখন কতটা শক্তিশালী। মোহাম্মদপুর থানা পুলিশ এবং ডিএমপির গোয়েন্দা টিমের যৌথ প্রচেষ্টায় এই অপারেশনটি সফল হয়। পুলিশ বলছে এটি সাধারণ কোনো গ্রেফতার অভিযান ছিল না। আসামিদের অবস্থান নিশ্চিত করতে রীতিমতো স্যাটেলাইট ইমেজের সহায়তা নেওয়া হয়েছে। একটা চুরির কেস বা মার্ডার কেস সলভ করতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারের মানে হল প্রশাসন এই ঘটনাটিকে কতটা গুরুত্বের সাথে নিয়েছিল। ঝালকাঠির সেই গোপন আস্তানা থেকে যখন আয়েশাকে গ্রেফতার করা হয়, তখন তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং ল্যাপটপ, যা প্রমাণ করে লুটপাটের উদ্দেশ্যেই এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তবে এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা বের করতে তাকে ঢাকায় এনে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন পুলিশকে এতটা হাইপ হতে হলো, আর কিভাবেই বা 4 দিনের পরিচয়ে একটা মেয়ে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলল? চলুন ফিরে যাই সেই অভিশপ্ত সোমবারের সকালে। মোহাম্মদপুরের সেই ফ্ল্যাট গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে যখন পেশাগত কাজে উত্তরার স্কুলের উদ্দেশ্যে বের হন, তখনও সবকিছু স্বাভাবিক ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 7:51 সাদা বোরকা পরা এক নারী ফ্ল্যাটে প্রবেশ করছে। এই নারী হলো সেই আয়েশা, যাকে মাত্র 4 দিন আগে কাজের মেয়ে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। লক্ষ্য করার বিষয় হল, প্রবেশের সময় তার হাবভাব ছিল খুবই স্বাভাবিক, কিন্তু তার মনের ভেতর যে এক ভয়ঙ্কর ছক ঢাকা ছিল তা কেউ খুনা করেও টের পায়নি। সময় গড়িয়ে চলে সকাল 9:35। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। যে নারী সাদা বোরকা পরে ঢুকেছিল, সে বেরোচ্ছে কিশোরী মেয়ে স্কুল ড্রেস পরে। কাঁধে স্কুল ব্যাগ, হাতে ল্যাপটপের ব্যাগ আর মুখে মাস্ক দেখে মনে হবে বাসার মেয়ে নাফিজা বুঝি স্কুলে যাচ্ছে। গেটের দারোয়ান বা কেয়ারটেকার কারোরই সন্দেহ হয়নি, কারণ এই ছদ্মবেশ ছিল নিখুঁত। কিন্তু এই স্কুল ড্রেসের আড়ালে আসলে পালাচ্ছিল এক ঠান্ডা মাথার খুনি, যে মাত্রই 2টি তাজা প্রাণকে নিথর করে দিয়ে এসেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়। আজিজুল ইসলাম বারবার তার স্ত্রীকে ফোন করেন, কিন্তু কোনো সাড়া নেই। উদ্বিগ্ন হয়ে বাসায় ফিরে তিনি দেখেন দরজা বাইরে থেকে আটকানো। তাজা ভেঙে ভেতরে ঢুকতেই তার সামনে ভেসে ওঠে সেই নারকীয় দৃশ্য। বেডরুম, ড্রয়িং রুমে থকথকে ভেসে যাচ্ছে তার স্ত্রী লাইলা ফিরোজ এবং আদরের মেয়ে নাফিজা। ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে আয়েশার নির্মমতার চিত্র। লাইলা ফিরোজের শরীরে প্রায় 30টি গভীর আঘাতের চিহ্ন ছিল, আর মেয়ে নাফিজাকে দা দিয়ে জখম করা হয়েছিল 4টি স্থানে। কতটা আক্রোশ থাকলে বা কতটা নির্দয় হলে একজন মানুষ এভাবে হত্যা করতে পারে? তদন্তে পুলিশ জানতে পারে আয়েশা গত 4 দিন ধরেই বাসায় কাজ করলেও সে ছিল এক রহস্যময় চরিত্র। সে কাজের সময় সবসময় মুখ ঢেকে রাখত, বোরখা বা নিকাব খুলত না। উদ্দেশ্য পরিষ্কার, বাসার সিসিটিভি বা আশপাশের কেউ যেন তার আসল চেহারা দেখতে না পায়। অর্থাৎ এই হত্যাকাণ্ড বা চুরির পরিকল্পনা সে যেদিন কাজে ঢুকেছিল সেদিন থেকেই করেছিল। সে জানত কখন বাসায় পুরুষ মানুষ থাকবে না, তখন স্কুল টাইম, কখন পালালে সুবিধা হবে। সব কিছু রেডি করে সে তার স্বামী রাব্বির সাথে মিলে এই প্ল্যান সাজিয়েছিল। আয়েশা গ্রেফতার হওয়ার পর এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরলেও খুব কমেনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। ময়নাতদন্ত শেষে মা মেয়ে যখন তাদের গ্রামের বাড়ির নাটোরে নেওয়া হয়, তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজার নামাজে মানুষের ঢল নামে। সবার একটাই দাবি, এই খুনি দম্পতির ফাঁসি।
এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা ঠুনকো। ভবনের ম্যানেজার মোহাম্মদ আইয়ুবের ভাষ্যমতে, ঘটনার দিন আয়েশা যখন স্কুল ড্রেস পরে বের হচ্ছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল। সে খুব স্বাভাবিকভাবেই মিথ্যে বলে যে সে মেহমান হিসেবে এসেছিল এবং এখন চলে যাচ্ছে। তার এই কনফিডেন্স আর চাতুর্য প্রমাণ করে সে পেশাদার অপরাধী। পুলিশ ধারণা করছে আয়েশা এবং রাব্বি হয়তো এর আগেও বিভিন্ন বাসায় কাজ নেওয়ার নাম করে চুরি বা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে। পুলিশ রিমান্ডে তার কাছে জানতে চাইবে এই নির্মমতার পেছনের আসল মোটিভ কি। শুধুই কি টাকা পয়সার গহনা, নাকি কারো ব্যক্তিগত শত্রুতার জেরে সে ভাড়াটে হিসেবে কাজ করেছে? কারণ সাধারণত চুরির উদ্দেশ্যে হলে ভিকটিমকে হয়তো আঘাত করা হয় বা বেঁধে রাখা হয়, কিন্তু এভাবে তৃষ্টি দিয়ে মৃত্যু নিশ্চিত করা, এটা চরম ঘৃণার বহিঃপ্রকাশ। এদিকে মা মেয়েকে হত্যা করে স্কুল ড্রেস পরে পালিয়ে যাওয়ার নেপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় মা লায়লা আফরোজের কাছে আয়েশা ধরা পড়ে। এক পর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়েশা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করে। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় খ্যাত গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে এবং এরপর স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। পুলিশের সূত্র আরও জানিয়েছে, মা মেয়েকে হত্যার পর আয়েশা বাসা থেকে বিপুল পরিমাণ সোনা, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। চুরি করতে গিয়ে লায়লা আফরোজ দেখে ফেলায় তাকে বিশেষ চাইনিজ ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাস্থলে মেয়ে উপস্থিত হওয়ায় তাকেও হত্যা করে। গ্রেপ্তারের পর তার কাছে 6 ভরি সোনা, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জুয়েল রানা জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তদন্ত সূত্র বলছে, গৃহকর্মী নিজের আসল নাম ও ঠিকানা গোপন করেছিলেন এবং বাসার কাজে যোগ দেওয়ার সময় সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না। পরে যে ফোনটি নিয়ে গেছেন সেটি বাসা থেকে বেরিয়েই বন্ধ করেন। আশেপাশের সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই অচল থাকায় তাকে শনাক্ত করতে ম্যানুয়ালভাবে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়েছে। শুরুতহাল প্রতিবেদনে বলা হয়, লায়লা আফরোজের শরীরে প্রায় 30টি এবং নাফিসার দেহের 4টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন জানিয়েছেন, হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। ময়না তদন্ত শেষে মঙ্গলবার সকালে মা মেয়ের মরদেহ নাটোরে পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় যে শিক্ষাটি আমরা এই ঘটনা থেকে পেলাম তা হলো অসতর্কতা। আমরা অনেকে অনেক সময় পরিচয় না জেনে এনআইডি কার্ড যাচাই না করেই বাসায় গৃহকর্মী নিয়োগ দেই। এই সুযোগটাই নেয় অপরাধীরা। আয়েশাও ঠিক এই সুযোগটাই নিয়েছিল। সে তার আসল পরিচয় গোপন রেখেছিল, মুখ দেখেনি, আর পরিবারটিও সরল বিশ্বাসে তাকে আশ্রয় দিয়েছিল। ফলাফল, পুরো পরিবার ধ্বংস। পুলিশের এই দ্রুত গ্রেফতার অভিযান অবশ্যই প্রশংসার দাবিদার। বিশেষ করে স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করে আসামির লোকেশন বের করা, এটা বাংলাদেশ পুলিশের সক্ষমতার এখন নতুন অধ্যায়। কিন্তু গ্রেফতারই শেষ কথা নয়, এখন প্রয়োজন দ্রুত বিচার নিশ্চিত করা। চার্জশিট থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত যেন কোনো দীর্ঘসূত্রিতা না হয়, সেটা এখন জনগণের প্রত্যাশা। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, শুধুমাত্র চুরির জন্যেই কি এমন জঘন্য কাণ্ড, নাকি এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে? আর এই ধরনের ছদ্মবেশী অপরাধীদের রুখতে আমাদের আসলে কি করা উচিত? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে বলে যাই, নিজের নিরাপত্তা নিজের হাতে। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাবুন। আর এমন সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পেতে খবর রূপান্তরের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।